আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের বগির লাইনচ্যুত, বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল। দ্বৈত প্রশাসনিক কাঠামো থেকে বিচার ব্যবস্থাকে মুক্ত করার আশ্বাস প্রধান বিচারপতির, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার তাগিদ। ঝালকাঠিতে সমবায় সমিতির নামে গ্রাহকদের সাথে প্রতারণা, কোটি কোটি টাকা আত্মসাৎ, পালিয়েছে 15টি সমিতির অসাধু কর্মকর্তারা। বৈশাখী উৎসবের রঙে রঙিন এখন পার্বত্য 3 জেলা, বর্ণিল সাজে ঐতিহ্যবাহী নানা আয়োজনে মুখর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা। এবং চট্টগ্রাম বন্দরে রুশ নৌবাহিনীর 3 যুদ্ধ জাহাজ, শুভেচ্ছা সফর জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান জানান, দুপুর 2:30টার দিকে সালনা এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়, বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল। বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে আদালতে আসা বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার ব্যবস্থাকে স্বচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে 12 দফা সংস্কার কার্যক্রম চলছে। এই সংস্কার শেষ হলে দেশে টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। আমাদের এখন সবচেয়ে বড় যেটা দাবি এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে খুব শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্য দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ঝালকাঠিতে বাড়ছে সমবায় সমিতির নামে প্রতারণা। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে সমিতির ব্যানারে পরিচালনা করছে ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। এরই মধ্যে কয়েক হাজার গ্রাহকের শেষ সঞ্চয়টুকু হাতিয়ে পালিয়েছে 15টি সমবায় সমিতির অসাধু কর্মকর্তারা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ঝালকাঠি সদর উপজেলায় কার্যক্রম বন্ধ করে পালিয়ে গেছে শিকড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। হাতিয়ে নিয়েছে স্থানীয় 4000-এর বেশি গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়ই নয়, এখানে রয়েছে সারথি, স্বদেশ, রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। তারাও নিয়ে গেছে গ্রামের সহজ সরল গ্রাহকদের প্রায় 1.25 কোটি টাকা। এমনিভাবে পার্শ্ববর্তী ভীমরুলি বাজারে রয়েছে 7টি, 110 কাঠিতে 2টি, শহর কলেজ মোড় ও পূর্ব চাঁদকাঠিতে 1টি করে সমবায় সমিতি। জেলার প্রতিটি গ্রামগঞ্জ হাট বাজারে এই সংখ্যা 500-র কাছাকাছি। স্থানীয়রা বলছেন, এসব প্রতিষ্ঠানের বেশিরভাগের মূল ব্যবসায়ী হলো অর্থ লুটপাট। আগের যে সরকার ছিল, এই যে লাইসেন্সটা দিয়া আমাদের গ্রাম ধ্বংস করে থাকছে, প্রত্যেকটা মানুষ অননের ভিতর চলছে। মুনাফা দেবে, কেউ কেউ জমি বিক্রি করছে, কেউ কেউ চাকরির টাকা পাইছে। এক লোকে শুনছি যে 17 না 18 লক্ষ টাকা রাখছে, রিটায়ার্ডে যে টাকাটা পাইছে সেই টাকাটা তো সে কান্নাকাটি করতেছে। 6 বছরে 36,000-এর ডবল হয়েছে 72,000। এই 72,000 টাকা বইতে দেবে, এইটা তারা ডকুমেন্টস বের করছে, একটা বই। যেহেতু আমার তো জায়গা জমি ইনকাম নাই, ভবিষ্যতে যদি এই সঞ্চয়টা থাকে তাহলে তো অবসর দিনগুলিতে চলতে পারবো। 1 বছর আগেই এই টাকা নিয়ে তারা পালাই গেছে, কখনো তার এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায় না। ঝুঁকিপূর্ণ সমিতিগুলো চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সমবায় কর্মকর্তারা। অধিক মুনাফা অর্জনের আশায় সদস্যদের কাছ থেকে আমানত নিয়েছে এবং এই আমানতগুলো
তারা সঠিক ব্যবস্থাপনা করতে পারে না। সঠিক ব্যবস্থাপনা না করার কারণে গ্রাহকরা প্রতারিত হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে, এবং যখন আমাদের কাছে অভিযোগ আসছে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। ডিপিএস, এফডিআর সঞ্চয়পত্র ও সঞ্চয় হিসাব খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করার বিধান নেই সমবায় সমিতির। তবে এসব নিয়ম নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম পরিচালনা করছে ঝালকাঠির অধিকাংশ সমিতি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 1975 সালে পট পরিবর্তনের পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে তার ভিত্তি হচ্ছে সংবিধানের সেই সংশোধনী। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গিয়াস কাদের চৌধুরী আরও বলেন, ডক্টর ইউনূস মেধাবীদের দেশ গড়ার কাজে নিয়োজিত করছেন। বিএনপি ক্ষমতায় গেলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। চট্টগ্রাম ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালে নোমান সহ সাংবাদিক নেতারা। এবার কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জের আলোচিত ছাত্রদল নেতা জাকির খান। হত্যাসহ বিভিন্ন মামলায় প্রায় 2.5 বছরের কারাভোগ শেষে জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ মিছিল বের করে জাকির খানের অনুসারীরা। এতে তীব্র যানজটে নাকাল হতে হয় সড়কে চলাচলকারীদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। সকালে জেলা কারাগার থেকে কারাভোগ শেষে মুক্ত হন আলোচিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। এ সময় কারাগারের মূল ফটক থেকে বিশাল গাড়িবহরের আনন্দ মিছিল বের করে তার অনুসারীরা। ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়ক থেকে আনন্দ মিছিলটি ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ শহরেও। এতে নারায়ণগঞ্জ লিংক রোডে সৃষ্টি হয় তীব্র যানজট। মুক্তি পেয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আলোচিত সাবেক সভাপতি জাকির খান। আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো, এটাই আমার সবচেয়ে অনুভূতি। আমার শরীরের চামড়াদার জুতা বানাই দিয়ে আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়। 2003 সালে বিকেএমের সাবেক সহসভাপতি সাপির আলম খন্দকার হত্যা মামলা সহ 33টি মামলার আসামি হয়ে পলাতক হন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর 2022 সালের 3রা সেপ্টেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে হত্যাসহ অধিকাংশ মামলায় খালাস পেয়েছেন তিনি। সবসময় ওনার ষড়যন্ত্র ছিল, ওনার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায়। সত্যের বিজয় যেহেতু সবসময় হয়, আমরা ওনার পক্ষে, আমরা এই যে আমার সহকর্মীরা আছে আজকে, ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি, সত্যের বিজয় হয়েছে। জাকির খানের বিরুদ্ধে দায়ের করা 3টি মামলা এখনো আদালতে বিচারাধীন। এসব মামলাতেও জামিনে রয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাট শহরের বড়বাড়ি বাজারে এসএস ইলেকট্রনিক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। দোকানে প্রায় 1.5 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন শোরুমের কর্মচারীরা। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে শনিবার দুপুর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন বড়বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। সমিতির সভাপতি মনিরুজ্জামান দীপু জানান, বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলার আয়োজন করছে একটি পক্ষ। বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির একজন প্রতিনিধি স্কুল মাঠে গিয়ে মেলার বিষয়ে জানার চেষ্টা করেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও ধর্মঘট অব্যাহত রয়েছে। দাবি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় বিকল্প জ্বালানি হিসেবে গরুর গোবরের তৈরি ব্যানা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। গরুর খামারের পাশাপাশি ব্যানা বিক্রি করে বাড়তি আয় করছেন খামারিরা। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন তরিক ইসলাম। গরু বা মহিষের গোবরের সাথে ধানের তুষ মিলিয়ে পাটখড়িতে মুট করে দিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় ব্যানা। মহিলাদের চুলের বেনির মতো দেখতে হওয়ায় গ্রামের মানুষ নাম দিয়েছে ব্যানা। অনেক স্থানে একে মুঠা, ঘষি, গৈডা, ঘুটে সহ বিভিন্ন নামে ডাকা হয়। জ্বালানির বিকল্প হিসেবে জুড়ি নেই এই ব্যানার। মাদারীপুরের গরুর খামারিরা এই ব্যানার তৈরি করে নিজেদের জ্বালানির পাশাপাশি বিক্রি করে বাড়তি আয় করছেন। গরুর গোবর দিয়ে আমরা লার্কি বানাই, মানে বেনা দেই। প্রথম বেনা দিয়ে শুকানোর পরে এটি দিয়ে মানে রান্না করি। মানে এটি লার্কিতে আপনার লার্কির সুবিধা, এটিতে কোনো ধোঁয়া হয় না, রান্নার সুবিধা। এটিতে জলে ভালো, ধোঁয়া হয় না, আমাকে রান্ধনের একটু সুবিধা, লাকড়ির একটু ভালো সুবিধা। গাছ নাই, গাছ আনলে কি করবো, গরু পালে দেয়। জ্বালানি হিসেবে এই ব্যানা পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। চাহিদা মিটিয়ে বিক্রির মাধ্যমে বাড়তি আয় হওয়ায় ব্যানাকে সম্ভাবনাময় বলছে পশু সম্পদ অধিদপ্তরের এই শীর্ষ কর্মকর্তা। যে গোবর থেকে যে জ্বালানির বিষয়টা, ওইটা গ্রামে গঞ্জে যেটা দেখা যাচ্ছে, ওটা কাঠির সাথে মানে ওই যে গোবরটাকে লাগিয়ে রোদ্রে শুকাইয়ে যেটা বিক্রি করা হয়, এটাকে অনেকে মুঠো বা ঘটি যেটা বলা হয়, এটা যদি আসলে মানে আমাদের জ্বালানির পারপাস এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে বিশেষ করে যারা ব্যবহারকারী তারাও সাশ্রয়ী হবে, আর যারা খামারি এই জিনিসটা তারা বিক্রি করে তারাও লাভবান হবে। সাশ্রয়ী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ব্যানার। পরিবেশ বান্ধব হওয়ায় ব্যানা দিয়ে রান্না করলে কোনো ধোঁয়া বা কালি পড়ে না। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বান্দরবনে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব সাংগ্রাই। জলকেলি, পিঠা তৈরি ও প্রার্থনার মাধ্যমে চলছে নানা আয়োজন। খাগড়াছড়িতে চাকমাদের বিজু উৎসবে ঐতিহ্যবাহী পাচন দিয়ে করা হচ্ছে অতিথি আপ্যায়ন। রাঙামাটিতে চলছে বৈশাখী উৎসব। আর এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের রঙে রঙিন দেশের পার্বত্য অঞ্চল। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন জাহিদুল আলম। উৎসবের আনন্দ, ঐতিহ্যের ঝলক আর প্রাণের স্পন্দনে মুখরিত পার্বত্য অঞ্চল। বৈশু, বিজু আর সাংরাই সব মিলিয়ে পুরো পাহাড়ি জনপদে বইছে উৎসবের হাওয়া। খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে বৈশাখী উৎসব। চাকমাদের মূল উৎসব বিজুতে ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। ত্রিপুরারা চৈত্র সংক্রান্তির দিনে বৈশু উৎসব পালন করছেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে পূজা দিচ্ছেন দুর্গম দেবতা পুকুরে। সোমবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে মারমা জনগোষ্ঠীর সাংরাই উৎসবের জলকেলি। বিজু হচ্ছে আমাদের একটি ঐতিহ্যবাহী দিন। তো এই দিনে আমরা বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করি। পাচন তো অবশ্যই প্রধান খাবার। পাচন রান্না করতে মূলত 34 প্রকার তরকারি লাগে। অতিথি আপ্যায়ন করার জন্য পাচন রান্না করব। পাহাড়ের বর্ষ বিদায় ও বরণে বৈশাখী উৎসবে মেতেছেন রাঙামাটির স্থানীয়রা। বাড়িতে বাড়িতে চলছে খাওয়া দাওয়া আর অতিথি আপ্যায়ন। এদিকে জেলায় সোমবার পয়লা বৈশাখ উপলক্ষে নানা আয়োজনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংরাই। রাজার মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা, জলকেলি, পিঠা তৈরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে এই আয়োজন। সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই সমৃদ্ধ সংস্কৃতি আর সৌহার্দ্য সারা দেশেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা পাহাড়ি মানুষের। জাহিদুল আলম, এটিএন বাংলা। 4 দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে রুশ নৌবাহিনী 3 যুদ্ধ জাহাজ। দুপুরে রেজিক, হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিদেনচোভভ এবং প্যাচেঙ্গা নামের রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ 3টি চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছায়। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাশে এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চ
পদস্থ কর্মকর্তারা। এর আগে সফরকারী রাশিয়ান যুদ্ধ জাহাজ 3টি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে নৌবাহিনী জাহাজ বানৌজা বিন খালিদ ওয়ালিদ তাদের স্বাগত জানায়। শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন নৌবাহিনী কর্মকর্তারা। সফর শেষে আগামী 16 এপ্রিল রুশ নৌজাহাজগুলো বাংলাদেশ ত্যাগ করবে। আদ্দিন মেডিকেল কলেজ বিশ্বমান বজায় রেখে চিকিৎসকদের মানবিক করে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কেরানীগঞ্জে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস পরীক্ষায় অনার্স নম্বর প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আদ্দিন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজই সফলতার স্বাক্ষর রেখে চলেছে বলে জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের এই আয়োজন। এ সময় অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সদ্য পাশ করা এসব ডাক্তার। জীবনে একজন ভালো ডক্টর হতে পারি। আদ্দিন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আদ্দিন ফাউন্ডেশনের 4টি মেডিকেল কলেজেই সফলতার স্বাক্ষর রেখে চলেছে। আমরা সবাই কিন্তু একটা আমব্রেলার নিচে, উই অল আর ফ্যামিলি মেম্বার্স। অতএব যারা অনার্স অ্যাচিভার ফ্রম আওয়ার 4 মেডিকেল কলেজেস, সবার প্রতি আমরা কৃতজ্ঞ এবং বিগ কনগ্রাচুলেশন। আদ্দিন মেডিকেল কলেজ সময়ের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডাক্তার আব্দুস সবুর বলেন, একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আদর্শ ডাক্তার তৈরির চেষ্টা করছেন তারা। মেডিকেল কলেজেস ইউ ডোন্ট এনগেজ অনলি ইন দ্য একাডেমিক্স, you do engage other co-curricular activities together with the extracurricular activities and together with academic achievement. That will make you good doctor. বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম রহমান দুলালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। You will take the responsibilities of a family and you will fulfill the dream of your own and the dream of your family and your relatives, even for your country and the universe. মানবিক গুণসম্মত ডাক্তার হতে চাই, তাহলেই আমরা এই প্রতিষ্ঠান থেকে সবকিছুই করব এবং ক্রয়ের প্রয়াস চালিয়ে যাব। আদ্দিন ফাউন্ডেশন শুধু ডাক্তার সৃষ্টি করে ক্লান্ত হননি, তারা সবসময় সাধারণ মানুষের পাশে দরকারের স্বাস্থ্য সেবার জন্য সবকিছুই প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। লাভজনক হওয়ায় জয়পুরহাটে বেড়েছে ভুট্টা চাষ। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় কৃষকরা ঝুঁকে পড়েছেন এই ফসল চাষে। ভুট্টা চাষে অন্য ফসলের চেয়ে রোগবালাই ও উৎপাদন খরচ কম। এছাড়া ফলন দ্রুত হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন রাশনা দাস। পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। তাই তো জয়পুরহাটে এবার ব্যাপক পরিমাণ জমিতে ভুট্টা চাষ করছেন কৃষকরা। ভুট্টা চাষে সেচ খরচ যেমন কম, তেমনি রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। এছাড়া জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকদের। কৃষকরা জানান, এবার প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। 1 বিঘাতে 30 থেকে 40 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। চাহিদা থাকায় বাজারে ভালো দাম পাবার আশা তাদের। 1 বিঘা মাটিতে আবাদ করতে গেলে মনে করেন যে 10 থেকে 12,000 টাকা লাগে। অন্যান্য ফসলের থেকে ভুট্টার খরচ কম, যার জন্য আমরা ভুট্টা লাগাই। ঝড় তুফান না হয় তা আল্লাহর রহম খুবই ভালো হবে এবং আর 10 জন আমাদের দেখে হয়তো আবাদ করবে। অন্যান্য ফসল থাকে, এবার ভুট্টার ফসলটা ভালো হয়েছে এবং ঝামেলা কম। ভুট্টা চাষে কৃষকদের প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভুট্টার আবাদ বৃদ্ধির জন্য আমরা কৃষি বিভাগ থেকে প্রণোদনা দিচ্ছি। এবার প্রায় 300 বিঘা জমিতে 300 জন কৃষককে ভুট্টা উৎপাদনের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, যেখানে সার, বীজ, কীটনাশক এগুলো দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 935 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 10,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।